আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলনী 2.2 যেখানে চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে অনেকগুলো ম্যাথ আছে। তো আজকের পর্বে আমরা অনুশীলনী প্রশ্ন 12 থেকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে প্রশ্ন 12 এর প্রশ্নটি দেখে নিব। যে বলা হচ্ছে এক ব্যক্তি একটি ঋণ সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? তো যে ঋণটা নিয়েছিলেন উনি হচ্ছে 8% চক্রবৃদ্ধি মুনাফায় ঋণ নিছেন। তো 8% চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মূলধন যেটা আছে এই চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করতে হবে অথবা সবৃদ্ধি মূল। তো চক্রবৃদ্ধি মূল আর সবৃদ্ধি মূল কিন্তু সেম কথা। তো আমরা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করব। চক্রবৃদ্ধি মূলধন কি? যে এক বছর শেষে মুনাফা প্লাস হচ্ছে আসল প্লাস মুনাফা নিয়ে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এই আসল প্লাস মুনাফা তার চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করার পর হচ্ছে 2,000 টাকা পরিশোধ করলে তো এক বছরের ঋণ পরিশোধ করলেন। তারপর হচ্ছে যে বাকি টাকা থাকবে, যেমন ধরেন বাকি হচ্ছে আমার ধরেন 4,500 টাকা বাকি ধরেন আছে। তারপর এই 4,500 টাকার উপর আবার কিন্তু আবার মুনাফা আসবে। তো এই মুনাফা আসলে আবার এটার সাথে প্লাস করে দিব, তো চক্রবৃদ্ধি মূলধন পাবো। তারপরে আবার কি করব, 2,000 টাকা মাইনাস করব। তো 2 বছর শেষ, প্রথম বছরে হচ্ছে ধরে নিলাম এটা যে চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা 2,000 টাকা মাইনাস দেওয়ার পর পাইছি কোনটা, এইটা। তারপরে এক বছরে কিন্তু আমার কিস্তি পরিশোধ শেষ। দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি মূলধন কোনটা, এইটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন। এ থেকে আমি 2,000 টাকা পরিশোধ করব দ্বিতীয় বছরে। আর এরপরে যেটা থাকবে ইকুয়ালস টু যেটা থাকবে এটাই হচ্ছে আমাদের আনসার, যে কত টাকা বাকি আছে। তো আশা করি আপনারা এই চিত্র থেকে কিছু বুঝতে পারছেন, আর অনেকে হয়তো বুঝতে পারেননি। তো আমরা ম্যাথ যদি শুরু করে দিই তাহলে আপনারা সম্পূর্ণ ম্যাথটি বুঝতে পারবেন। তাহলে শুরু করা যাক সমাধানটি। এই ক্ষেত্রে হচ্ছে প্রথম বছরে আমরা সবৃদ্ধি মূল প্রথমে আমাদের নির্ণয় করতে হবে, কারণ প্রথম বছর শেষে হচ্ছে 2,000 টাকা দেন। তাহলে প্রথম বছর শেষে আমার কত টাকা হয় সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ সবৃদ্ধি মূল কত হয় সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখেন এই জায়গাতে কি কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি পি দেওয়া আছে। পি হচ্ছে আমার প্রথম যে মূলধনটা আমরা নিই, যে ঋণ নিছি, সেটা পি ইকুয়ালস টু দেওয়া আছে 5,000 টাকা। তারপরে কি দেওয়া আছে, আর দেওয়া আছে, আমরা আর ইকুয়ালস টু 8%, এটাকে আমরা পার্সেন্ট থেকে নিয়ে হচ্ছে 8/100 পাইছি। তারপরে আর এর মানটা দেওয়া আছে। আবার কি বলা হচ্ছে, প্রতি বছর শেষে 2,000 টাকা পরিশোধ করেন। তাহলে প্রতি বছর অর্থাৎ এক বছর পরে আমার সবৃদ্ধি মূল কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এন ইকুয়ালস টু প্রথম ক্ষেত্রে 1 বছর। আচ্ছা, এখন দেখেন আমরা এই তিনটা জিনিস জানি, তাহলে আমার প্রথম বছর শেষে সবৃদ্ধি মূল কত সেটা বের করতে হবে। যেমন ধরেন আমি 5,000 টাকা নিয়েছিলাম ঋণ, তারপর কি আমার এই 8% মুনাফায় আমার কত টাকা আসছে, যেমন ধরে নিলাম 8% চক্রবৃদ্ধি মুনাফায় আমার মোট টাকা আসে ধরলাম 100 টাকা। তখন আমার এক বছর শেষে আমার কত টাকা ঋণ হয়, যে 5,000 টাকা ঋণ নিয়েছিলাম আর মুনাফা ধরছে 100 টাকা। তাহলে আমার কাছে আমি মানে ব্যাংক আমার কাছে পায় 5,100 টাকা। এটা হচ্ছে সবৃদ্ধি মূল, এরকম বের করতে হবে আমাদের সবৃদ্ধি মূল। তাহলে যেহেতু চক্রবৃদ্ধি মুনাফায় বলছে, তাহলে আমরা সবৃদ্ধি মূল সি ইকুয়ালস টু আমরা জানি সবৃদ্ধি মূল, তাহলে আমরা লিখবো সবৃদ্ধি মূল সি ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন দেখেন এইটা শুধু মান বসাবো, পি এর মান 5,000, তারপর 1 প্লাস 8/100, তারপর হচ্ছে কত, এন হচ্ছে 1 বছর। এখন শুধু আমরা লসাগু করবো, আমাদের আনসারটি প্রথম ক্ষেত্রে সবৃদ্ধি মূলটা চলে আসবে। এটা হচ্ছে 100 প্লাস 8 আর এক উপরে আছে, এটা দিলে যে কথা, না দিলেও সেম কথা। তাহলে আমরা কি করব, 5,000 ইন্টু 108/100, 108/100। এখন এটা যদি ভাগ করি তাহলে থাকে 50, তাহলে 50 ইন্টু 108। তো 50 ইন্টু 108 গুণ করলে আমাদের কত আসতেছে মান, তো 50 ইন্টু 108 গুণ করলে হচ্ছে 5,400 টাকা, 5,400 টাকা। আমরা প্রথম বছর শেষে আমাদের সবৃদ্ধি মূল হচ্ছে 5,400 টাকা, অর্থাৎ প্রথম বছর শেষে ব্যাংক আমাদের কাছে পায় বা ঋণ সংস্থা আমাদের কাছে পায় 5,400 টাকা। এরপরের শর্তে বলা হচ্ছে প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। তাহলে আমার কাছে এক বছর শেষে আমার কাছে আর ঋণ কত থাকবে, যদি আমি 2,000 টাকা পরিশোধ করি, তাহলে আমরা এই লাইনটা লিখতে হবে যে 2,000 টাকা প্রথম বছর পর, এক বছর পর 2,000 টাকা পরিশোধের পর ঋণ থাকে, পরিশোধের পর ঋণ থাকে, এই লাইনটা লিখে দেন। তাহলে আমরা এই লাইনটা লিখে দিলাম যে এক বছর পর সবৃদ্ধি মূল হয় 5,400 টাকা, অর্থাৎ 5,000 টাকা নেওয়ার পর হচ্ছে এক বছর আমার কাছে ছিল, তাই মুনাফা বেড়ে, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে মুনাফাটা বেড়ে 5,400 টাকা হয়ে যায়। তাহলে
ঋণ সংস্থা পায় 5,400 টাকা, কিন্তু বলা হচ্ছে 1 বছর শেষে আমি 2,000 টাকা পরিশোধ করি। তাহলে 1 বছর শেষে যদি 2,000 টাকা পরিশোধ করি, তারপরে আমার ঋণ থাকবে কত? 3,400 টাকা। তখন এই যে 1 বছর পর যে ঋণটা থাকবে, এই ঋণের উপর আবার কি চক্রবৃদ্ধি যেহেতু মুনাফা, যেটুকু থাকবে বা যেটা আমার মূলধন হিসেবে থাকবে, সেই টাকার উপরে কিন্তু মুনাফাটা আসতে থাকে। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে কিন্তু এটাই হবে আমার মূলধন। তাহলে আমি কি করব? উপরের লাইনগুলো মুছে দিব। তো আমি এই উপরের লাইনগুলো আমি মুছে দিতেছি, এই যে অংশটুকু, যে আপনারা খাতায় সিরিয়াল মেনটেন করে এই লাইনের পর আসবে নতুন একটা লাইন। তো নতুন লাইনটা আমি মুছে দিতেছি। তো আমরা কি প্রথম বছর পরে যে ঋণ থাকবে সেই ঋণটা হবে মূলধন হিসেবে কাজ করবে, সেজন্য আমি কি লিখছি আবার P = 3,400 টাকা। কারণ কি এটা হচ্ছে আমার নতুন ক্ষেত্রে যে আবার প্রথম থেকে আবার শুরু হবে, এরকমই হচ্ছে হিসাব হবে যে প্রথম বছর শেষে আমার এটা কাজ শেষ, আগের বছরের কাজ কোনো সমস্যা হবে না, বা আগের বছরে কোনো হিসাব সেকেন্ড বছরে আসবে না। কারণ প্রথম বছর শেষে যে টাকা থাকবে সেই টাকার উপর চক্রবৃদ্ধি হারে মুনাফাটা আসবে। তাহলে প্রথম বছর শেষে আমার হচ্ছে 3,400 টাকা বাকি আছে, এই 3,400 টাকা হচ্ছে দ্বিতীয় বছরের ক্ষেত্রে হিসাব আসবে। তো দ্বিতীয় কিস্তি পরিশোধের ক্ষেত্রে, তো প্রথম বছর শেষ, এখন দ্বিতীয় কিস্তি। তো দ্বিতীয় কিস্তি কত সময় পর বলছে যে বছর বছরে আমার কিস্তিটা দিতে হয়। তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমার বছর কত হচ্ছে? 1 বছর, কারণ প্রথম বছর শেষ অলরেডি। তাহলে আমার প্রথম কিস্তির ক্ষেত্রে প্রথম বছর শেষ, দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে দ্বিতীয় বছর। তো দ্বিতীয় কিস্তি কত মেয়াদি? 1 বছর মেয়াদি, সেজন্য আমরা n = 1 বছর আর হচ্ছে 8%। তো এই লাইনের পর হচ্ছে আবার থেকে শুরু হবে, অর্থাৎ আমি এইরকম লিখে দিতেছি, এরপরে আবার এই অংশটুকু। তো এই ক্ষেত্রে হচ্ছে আবার দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে আমার সবৃদ্ধি মূলটা নির্ণয় করতে হবে। তো দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে সবৃদ্ধি মূল কত? C = আমি এই লাইনগুলো মুছে দিতেছি, আপনারা খাতায় নোট করে নেন। তো এইটা হচ্ছে 3,400 টাকা। এই লাইনের পর হচ্ছে আপনারা এই লাইনটা লিখে দেবেন 3,400 টাকা 1 বছরের সবৃদ্ধি মূল P × 1 + R⁴n। এখন এই সব মান কিন্তু আমরা জানি। P মান হচ্ছে 3,400 টাকা, 3,400 × 1 + R হচ্ছে 8/100, হচ্ছে 8/100 n এর মানটা হচ্ছে 1 বছর, সেজন্য আমরা 1 বছরটা দিয়ে দিব। তো এখন দেখেন এটা যদি আমরা গুণ করি 3,400, আর এটা হচ্ছে যদি আমরা লসাগু করি, তাহলে দেখেন 100, আর এটা হচ্ছে 100 + 8, অর্থাৎ 108। আর 1 দেওয়া যায় কথা, না দেওয়া কথা সেম কথা, পাওয়ার আমরা আর হিসাব করা লাগবে না। = 3,400 এটা যদি থাকে 100, আর এটা হবে 108। তো এটা যদি ভাগ করি তাহলে হচ্ছে 34। তাহলে 34 × 108 গুণ করলে আমাদের যেটা আসে ক্যালকুলেটারে দিব। তো প্রথমে আমরা সবৃদ্ধি মূলটা পেয়ে যাব। তো 34 × 108 গুণ করলে আসতেছে 3,672 টাকা, 3,672 টাকা। এটা হচ্ছে আমার দ্বিতীয় কিস্তির আগে হচ্ছে আমার সবৃদ্ধি মূল। তাহলে দ্বিতীয় কিস্তিতে আমি কত টাকা পরিশোধ করতেছি? 2,000 টাকা। তাহলে দ্বিতীয় কিস্তিতে 2,000 টাকা পরিশোধ করলে ঋণ থাকবে, এই লাইনটা লিখে দিবেন। তো এখন কি করছি যে দ্বিতীয় কিস্তিতে আবার হচ্ছে প্রথম বছর শেষে আমরা সবৃদ্ধি মূল পাইছি, তারপর 2,000 টাকা মাইনাস করার পর এটা হবে আমার মূলধন। তো এর উপর আবার চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে আমার সবৃদ্ধি মূল হচ্ছে 3,672 টাকা 2 বছর পর। তো এই 2 নম্বর বছর পর আমার দ্বিতীয় কিস্তি পরিশোধ করি 2,000 টাকা। তাহলে দ্বিতীয় কিস্তিতে 2,000 টাকা পরিশোধের পর ঋণ থাকবে কত? সবৃদ্ধি মূল থেকে আমি 2,000 টাকা বাদ দিব, তাহলে 3,672 থেকে হচ্ছে আমি 2,000 টাকা বিয়োগ দিব। এটা হচ্ছে ঋণ থাকবে। তো আমার যেহেতু বলা হচ্ছে দ্বিতীয় কিস্তির পর কত টাকা ঋণ থাকবে সেটা বের করতে হবে। তাহলে আমরা যেটা বিয়োগ করব হচ্ছে 1,672 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় কিস্তির পরও হচ্ছে আমার এই টাকাটা হচ্ছে আমার ঋণ থাকে। আর প্রশ্নে যেহেতু বলা হচ্ছে ঋণ বের করতে হবে, যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর কত টাকা ঋণ থাকবে বের করতে হবে। তাহলে আমরা দেখেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর ঋণ কত টাকা থাকে সেটা আমরা বের করে ফেলেছি। তার মানে এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের আনসার। তো আশা করি আপনারা এই ম্যাথের সমাধানটি বুঝতে পারছেন, যে এটা চক্রবৃদ্ধি মুনাফা যেহেতু বলা হচ্ছে, তাই হচ্ছে প্রথম বছর শেষে আপনি ঋণ পরিশোধ করার পর যে টাকাটা অবশিষ্ট থাকবে সেটাই হবে আপনার মূলধন। আর এই মূলধনের উপর দ্বিতীয় কিস্তির আগে হচ্ছে সবৃদ্ধি মূল বের করতে হবে। তো সবৃদ্ধি মূল বের করার পর আপনি দ্বিতীয় কিস্তি যখন পরিশোধ করবেন তখন হচ্ছে যে টাকা থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় কিস্তির পর অবশিষ্ট টাকার ঋণ থাকবে, যেটা হচ্ছে 1,672 টাকা। এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তো আশা করি আপনারা প্রশ্ন 12 নম্বরের উত্তরটি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমরা প্রশ্ন 13 নম্বরটি সমাধান করব। এখন হচ্ছে প্রশ্ন 13 নম্বরটা দিয়ে নিব। বলা হচ্ছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছর আনতে সবৃদ্ধি মূল 19,500 টাকা এবং 2 বছর আনতে সবৃদ্ধি মূল 2,280 টাকা হলো। তো এটা হচ্ছে আমার উদ্দীপক। সৃজনশীলের ক্ষেত্রে হচ্ছে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যে উদ্দীপক কি বলছে এবং উদ্দীপক অনুসারে কিন্তু আনসারটি করতে হবে। আপনারা এই যে দুইটা প্রশ্ন খ আর গ নাম্বার, অর্থাৎ 2 আর 3 নাম্বারটি অবশ্যই উদ্দীপক আকারে কিন্তু আসে।
কোন নাম্বারটা উদ্দীপক আকারে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু ম্যাথের ক্ষেত্রে কিন্তু আবার উদ্দীপক অনুসারে 1 2 3 তিনটে প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। তো যখনই হচ্ছে আপনারা হচ্ছে সৃজনশীল আনসার করবেন, তো আপনাদের প্রথমেই মাথায় রাখতে হবে আপনারা হচ্ছে এই উদ্দীপকটা ভালোভাবে পড়তে হবে, কি বলা হচ্ছে সেটা আপনারা দেখে নিতে হবে, তারপর হচ্ছে এই 3টি প্রশ্নের উত্তরটি করবেন। তো প্রথমে হচ্ছে আমরা উদ্দীপকটা দেখে নিলাম, তারপরে হচ্ছে 3টি প্রশ্ন দেখে নিব। বলা হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র লিখতে হবে, তাহলে আমরা মুনাফা নির্ণয়ের সূত্র জানি। তারপর হচ্ছে মূলধন নির্ণয় করতে হবে, তো এই দুইটা থেকে আমরা মূলধন বের করতে হবে এই অংশ থেকে। তারপর হচ্ছে একই হারে মূলধনের জন্য 3 বছরের পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো এই যে প্রশ্নটা দেওয়া হচ্ছে, তো এই প্রশ্নটা হচ্ছে আপনাদের এই যে অনুশীলনী যে ম্যাথগুলো সমাধান করা হয়েছে, ঠিক এই অনুশীলনী ম্যাথের মতোই হুবহু কিন্তু এই 3টা প্রশ্ন দেওয়া আছে। তো পরীক্ষার ক্ষেত্রে যখন আসবে ঠিক সেম কিন্তু বইয়ের থেকে আসবেই অঙ্ক। যেমন হচ্ছে আপনার এখানে হচ্ছে 19,500 আছে, এটা অন্যরকম আসতে পারে, কিংবা এখানে বলা হচ্ছে পার্থক্য নির্ণয় করো, তখন কিংবা পার্থক্য নাও বলতে পারে, কিংবা 1 বছরের জন্য বলতে পারে। কিন্তু আপনারা যদি বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে যে কোনো ধরনের ম্যাথই আসুক না কেন, সৃজনশীল আসুক বা যে কোনো রকমের প্রশ্নটা আসুক, আপনারা কিন্তু সমাধান করতে পারবেন। তাহলে প্রথমে আমরা ক নম্বর থেকে হচ্ছে আমরা সমাধান করে নিব, আর বাকি দুটি হচ্ছে মুছে দিতেছি। তো এটা যদি আপনাদের কাছে প্রশ্ন না থাকে অবশ্যই আপনারা প্রশ্নটা খাতায় তুলে নেবেন, আর হচ্ছে আমি ক নম্বর প্রশ্নটি থেকে সমাধানটা শুরু করব। তো এই প্রশ্নে হচ্ছে মুনাফা নির্ণয় করো। তো আমরা মুনাফা হচ্ছে যেহেতু প্রশ্নে চক্রবৃদ্ধি মুনাফা উদ্দীপকটা দেওয়া আছে, আমরা চক্রবৃদ্ধি মুনাফা লিখতে পারবো। তো যদি যেহেতু মুনাফা বলছে আমরা কি করব, দুইটাই লিখে দিব। তো দুইটাই লিখলে হচ্ছে আপনার মার্ক কমার কোনো সম্ভাবনা নাই, এবং স্যার কখনো কোনো স্যার দেখলে হচ্ছে আপনাকে আরো ভালো মার্ক দিবে অন্য ম্যাথের ক্ষেত্রে। যদি আপনার কোনো সমস্যা হয় সেটাও এইটা দিয়ে কভার করে দিবে, কারণ মুনাফা নির্ণয়ের সূত্র বলা হচ্ছে, এখানে চক্রবৃদ্ধি মুনাফা উদ্দীপক বলা হচ্ছে, কিন্তু আপনি মুনাফা নির্ণয়ের দুইটি সূত্রই লিখে দিবেন। তো আমরা মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে দুইটা সূত্র জানি, যে সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি লিখবো, সরল মুনাফার ক্ষেত্রে একটা লিখবো, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে লিখবো। তাহলে আমরা প্রথমে সরল মুনাফা লিখবো। সরল মুনাফা আমরা জানি লিখতে হবে সরল মুনাফা I ইকুয়ালস টু PNR, এটা হচ্ছে আমার একটা সূত্র। এরপরে হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মুনাফা দেখবো। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এটা হচ্ছে C মাইনাস P, অর্থাৎ সবৃদ্ধি মূল মাইনাস মূলধন, এটা লিখে দিব। তো এটা লেখার আগে হচ্ছে আমরা প্রথমে এই ডান সাইডে আমরা এগুলার মিনিংটা লিখে দিব। I ইকুয়ালস টু সরল মুনাফা, আচ্ছা সরল মুনাফা তো I লিখেই আছে, আমরা I আর লিখতে হবে না। তো আমরা লিখবো কি P ইজ ইকুয়াল টু মূলধন, তারপর N ইকুয়ালস টু সময়, এবং R ইকুয়ালস টু কি মুনাফার হার। মুনাফার হার, আচ্ছা আমাদের শেষ। আবার কি চক্রবৃদ্ধি মুনাফা, এটা হচ্ছে সরল মুনাফার সূত্র লিখছি, আবার হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মুনাফা লিখবো। তো চক্রবৃদ্ধি মুনাফা, তো চক্রবৃদ্ধি মুনাফা কি সবৃদ্ধি মূল মাইনাস হচ্ছে মূলধন C মাইনাস P ইকুয়ালস টু কি P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N। তখন C কি, সিটা এই পাশে লিখে দিবেন। C হচ্ছে সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল, P হচ্ছে মূলধন, আর হচ্ছে মুনাফার হার, N হচ্ছে সময়। তাহলে দেখেন আমরা দুইটাই সূত্র পেয়ে গেছি, যে এখানে হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে আমরা মুনাফার নির্ণয় সূত্র বের করছি, আবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি মুনাফার লিখে দিছি। তো আমাদের প্রশ্ন কিন্তু উত্তর শেষ। মুনাফা নির্ণয়ের সূত্র আমরা দুইটা জানি, দুইটাই লিখে দিব, এটা হচ্ছে আপনাদের জন্য প্লাস পয়েন্ট। তো আশা করি কোন নাম্বার প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা এর পরবর্তী প্রশ্নটি দেখে নিব। তো এই প্রশ্নের ক্ষেত্রে বলা হচ্ছে মূলধন নির্ণয় করতে হবে, আবার কি মূলধন হচ্ছে উদ্দীপক অনুসারে আমরা নির্ণয় করতে হবে। আপনারা কখনোই I ইকুয়াল টু PNR এরকম কিন্তু আমরা ইউজ করতে পারবো না, কারণ এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফায় বলা হচ্ছে। তাহলে আমরা কি করব, প্রথমে ধরে নিতে হবে, ধরি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফায় 1 বছরান্তে সবৃদ্ধি মূল, এইরকম লিখতে হবে। তো আমরা কি লিখবো, চক্রবৃদ্ধি মুনাফায় 1 বছরান্তে সবৃদ্ধি মূল। ধরি চক্রবৃদ্ধি মুনাফায় 1 বছরান্তে সবৃদ্ধি মূল, C equals to P into 1 plus R to the power N। এটা কোন জায়গা থেকে আসছে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা কিন্তু সূত্র জানি, C is equal to P into 1 plus R to the power N। এই সূত্রটা আমরা হচ্ছে মুখস্থ জানি, এটা আমরা জানি সূত্র হতে আসছে। সরি এখানে একটু সমস্যা হচ্ছে, যে সবৃদ্ধি মূল তো অলরেডি আমাদের দেয়া আছে। দেখেন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা 1 বছরান্তে সবৃদ্ধি মূল C কত দেয়া আছে,
19,500 সবৃদ্ধি মূল ইকুয়ালস টু সি। আমরা জানি সি ইকুয়ালস টু সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন যেটাই বলা হয় সেটা হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটার মান কত আছে? 19,500 টাকা। 19,500 টাকা। তো এখন দেখেন আমরা এই সি এর মানটা জানি, সবৃদ্ধি মূলের সূত্র আমরা জানি কি সি ইজ ইকুয়াল টু পি ইন্টু এক প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে সবৃদ্ধি মূলের সূত্র। তো এই সূত্রটা আমরা এখন বসাবো, কারণ এই সূত্র সবৃদ্ধি মূলের সূত্র বসানোর পরই হচ্ছে আমরা মূলধন নির্ণয় করতে পারবো। তাহলে সি এর মানটা আমরা বসাই দিব। তো সি ইজ ইকুয়াল টু কি পি ইন্টু এক প্লাস আর টু দি পাওয়ার, এখন এন এর মান কত? 1 বছর আনতে যেহেতু বলা হচ্ছে তাহলে এন এর মান হচ্ছে 1 বছর ইকুয়ালস টু 19,500। এটা সমীকরণ 1 দিবেন আর n ইকুয়ালস টু 1 বছর লিখে দিবেন, n ইকুয়ালস টু 1 বছর। আচ্ছা, এটা হচ্ছে আমার 1 বছর আনতে শেষ। কিন্তু তারপর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফায় এখানে 2 বছর আনতে সবৃদ্ধি মূল দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো? আবার চক্রবৃদ্ধি মুনাফায় 2 বছর আনতে সবৃদ্ধি মূল সি ইকুয়ালস টু কত দেওয়া আছে? সি ইকুয়ালস টু দেওয়া আছে 20,280 টাকা। তো সি ইকুয়াল টু যদি 2280 টাকা হয়, এটা হচ্ছে আমাদের আরেকটা সি। এই সি এর মান কিন্তু 2 বছর আনতে, তাহলে আমরা এই মানটা বসাই দিব 2280 টাকা। এখন এই সি এর মানটা কি 2 বছর আনতে দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি বা পি ইন্টু এক প্লাস আর টু দি পাওয়ার, এই যে 2 বছর আনতে সেজন্য এন এর মানটা হবে 2 ইকুয়ালস টু 2280 টাকা। আচ্ছা, টাকা লেখা লাগবে না যেহেতু আমরা সমীকরণ তৈরি করতেছি। তাহলে এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ, n ইকুয়ালস টু 2 বছর। তো দেখেন আমরা দুইটা সমীকরণ কিন্তু আমরা নির্ণয় করা শেষ। এবং সমীকরণ নির্ণয় করা শেষ হলে হচ্ছে আমরা সমাধান করতে পারবো খুব সহজেই। তো এই রকম একটা প্রশ্ন কিন্তু আমরা সমাধান করে দিয়েছি। এটা হচ্ছে আপনাদের 9 নাম্বার প্রশ্ন, সেম হুবহু কিন্তু 9 নাম্বার প্রশ্ন, শুধু হচ্ছে সংখ্যাটা কিন্তু চেঞ্জ আছে। তো সংখ্যা চেঞ্জ থাকলে কোনো সমস্যা নেই, আমরা নিয়মটা কিন্তু ফলো করব। তাহলে সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করব, তাহলে 2 ভাগ 1, অর্থাৎ সমীকরণ 2 থেকে 2 কে আমরা 1 দ্বারা ভাগ করছি, ইমপ্লাইজ দ্যাট যেটা হবে এটা হচ্ছে আনসার। তাহলে আমরা কি লিখব? p ইনটু 1 প্লাস r, অর্থাৎ সমীকরণ 2 নাম্বারটা বসাই দিছি। n এর মানটা হচ্ছে 2 ইকুয়ালস টু আমরা কত পাইছিলাম? 2280। এটা ভাগ হচ্ছে এটা লিখব। তো p ইনটু 1 প্লাস r, এটা সমীকরণ 2 এর, তাহলে ভাগ দিব সমীকরণ 1 এর এটা দ্বারা 1 প্লাস r টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু। তো এটা কত আছে? সমীকরণ 2 এটা উপরে লিখব, যেহেতু 2 কে ভাগ করব 1 দ্বারা সেজন্য 2280 ভাগ হবে 19,500। এখন দেখেন এটা কিন্তু স্কয়ার আছে, স্কয়ারটাকে আমরা কি লিখতে পারি? যে স্কয়ারটাকে 2 বার লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি p ইনটু 1 প্লাস r ইনটু 1 প্লাস r। যারা হচ্ছে আমার আগের ম্যাথটি দেখেননি, 9 নাম্বার প্রশ্নটি, এই 9 নাম্বার প্রশ্নটি দেখে যদি আপনারা একটু আইডিয়া পান, কারণ 9 নাম্বার প্রশ্নে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করেছি যে এই জায়গা থেকে এই জায়গা কিভাবে এসেছিল, কিংবা হোল স্কয়ার কিভাবে আসছিল, a প্লাস b হোল স্কয়ার, এইরকম আমি ভেঙে ভেঙে আলোচনা করেছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে 9 নাম্বার প্রশ্নটি দেখে আসবেন, তাহলে আরো বিস্তারিত বুঝতে পারবেন। আর যদি নাও বুঝেন তাহলে আবার জানালে আমি হচ্ছে আবারও লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো p ইনটু 1 প্লাস r, এটা হচ্ছে 1 দেয়া যে কথা, না দেয়া সেম কথা। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে দেখুন কত আসতেছে? 2028 ভাগ 1950, 1950টা চলে আসছে আমাদের, এটা মান 1950। এখন দেখেন এটা কিন্তু 1 প্লাস আর কাটা যায়, তারপর p আর p বাদ যায়। তো এখানে দেখি কি 1 প্লাস r ইকুয়ালস টু, এটা যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করি তাহলে মান আসতেছে, তো আমরা এটা ভাগ না করে এরকম যদি লিখে দিই তাহলে হচ্ছে 2028 ভাগ হচ্ছে 1950। তো এখন দেখেন এই r এর মানটা আমার বের করতে হবে। তো r এর মান বের করার জন্য আমরা হচ্ছে উপরের লাইনটা মুছে দিতেছি। উপরের লাইনগুলো আপনারা এই লাইনের পর আবার উপরে চলে আসবেন। তো উপরের লাইনগুলো আমি মুছে দিতেছি। এই মূলধনও নির্ণয় করতে হবে, এটা আমি মুছে দিই, তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। জায়গায় একটু কম আছে তাই সমস্যা হচ্ছে। তো আমি কি করলাম, উপরে নিয়ে আসলাম। তো 1 প্লাস r আছে, আমরা r এর মান বের করতে হবে। r ইকুয়ালস টু 1 এদিকে প্লাস এদিকে গেলে মাইনাস হবে, তাহলে 2028 ভাগ 1950 মাইনাস 1। যদি এটা হয় তাহলে আমরা যদি লসাগু নিই তাহলে 1950 এটা হবে 2028 মাইনাস 1950। যদি আমরা এটা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে মান আসতেছে কত দেখি। তো এখন হচ্ছে বিয়োগ করলে 78 থাকে, তাহলে এটা যদি ভাগ করি তাহলে হচ্ছে 1/25 থাকে। তাহলে দেখেন আমরা r এর মানটা পেয়ে গেছি। এখন এই r এর মানটা হচ্ছে আমি সমীকরণ যে কোনো একটাতে বসাই দিলে আমি p এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা r এর মানটা বের করে দিয়েছি। তাহলে r ইকুয়ালস টু লিখব এরপরে লাইন, r ইকুয়ালস টু 1/25
ইমপ্লাইজ দ্যাট সমীকরণ 2 এ বসালে কিন্তু স্কয়ার চলে আসতেছে। তো আমরা সমীকরণ 2 দেখছিলাম, তো আমি যেহেতু মুছে দিচ্ছি আপনাদের দেখাতে পারতেছি না, তো এই জায়গা থেকে আমি দেখাবো যে সমীকরণ 1 এটা ছিল p * 1 + r টু দি পাওয়ার 1 = 19500, আর p * 1 + r টু দি পাওয়ার 2 r হোল স্কয়ার = 2280, এটা ছিল সমীকরণ 2। কিন্তু সমীকরণ 2 এ যদি আমি r এর মানটা বসাই তাহলে মানটা অনেক বড় আসবে, কারণ স্কয়ার আছে। তো এখানে কিন্তু স্কয়ার নাই, এক আছে, এটা দেয়ারই কথা না দেয়ার কথা, সেক্ষেত্রে আমার অঙ্কটা কিন্তু সহজে হয়ে যাবে। তাহলে আমি ইমপ্লাইজ দ্যাট 1 এ বসাবো। ইমপ্লাইজ দ্যাট 1 এ বসালে কি হবে, p * 1 প্লাস r এর মান হচ্ছে 1/25 উপরে হচ্ছে পাওয়ার 1 = 19500। তো এখন হচ্ছে আমরা লসাগু করে দিব। লসাগু করে দিলেই কিন্তু মান আমাদের মোটামুটি চলে আসতেছে। তো লসাগু করলে আমি এই নিচের লাইনগুলো আবার মুছে দিতেছি। তখন লসাগু করেন, তো p এটা থাকবে, তো নিচে লসাগু যদি 25 করি তাহলে 25 প্লাস 1 = 19500, বা এটা p এর জায়গায় থাকুক, সমস্যা নাই। আর 25 দেখেন এইদিকে ভাগ আছে, এইদিকে গেলে গুণ হবে, তো আমরা লিখবো 19500 * 25, আর এটা যোগফল হচ্ছে 26। এই 26টা এইদিকে গেলে কিন্তু এটা গুণ আছে, এইদিকে গেলে ভাগ হবে, এটা আমরা ভাগ করে দিব। এখন দেখেন ভাগ করলে 19500 কে 26 দিয়ে ভাগ করলে যা হবে বা গুণ করলে যা হবে সেটাই হবে আমাদের আনসার। তাহলে এটা ভাগ করার পর 25 এর সাথে গুণ করলে মান আসতেছে 18750। তো আমরা জানি p = কি, মূলধন। তাহলে দেখেন আমরা মূলধন বের করছি, আমাদের প্রশ্নে বলা হচ্ছে মূলধন বের করতে হবে, তাহলে এটাই হবে আমাদের নির্ণয় আনসার। তাহলে আপনারা সাইড নিচে এটা আনসার বের করার পর লিখবেন, সুতরাং মূলধন p = 18750 টাকা। এটাই হবে আমাদের নির্ণয় আনসার। আশা করি আপনারা এই ম্যাথের উত্তরটি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। যদি সমস্যা হয় আমি আপনাদের জন্য লাইভ ক্লাসের আবারও ব্যবস্থা করব, সেক্ষেত্রে আপনারা হচ্ছে ইচ্ছা মতো আপনারা প্রশ্ন করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা ফেসবুকে হচ্ছে আপনারা নক করতে পারেন, আমি যথাসম্ভব আপনাদের চেষ্টা করব যে আপনাদের এই সমস্যাগুলো দূর করতে। তাহলে আমরা এখন গ নাম্বার প্রশ্নটি দেখে নিব। তো 3 নাম্বার প্রশ্ন বলা হচ্ছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো একই হার বলতে আমরা এর আগের প্রশ্নে যে হারটা বের করছি সেটা আমাদের লিখতে হবে, যে এইটাই হবে এই হারে আমরা এই প্রশ্নে সলভ করব। তো আমরা কি লিখব সমাধানের ক্ষেত্রে, আমরা এই প্রশ্নটি কোন জায়গায় পেয়েছি, খ হতে পেয়েছি, তাহলে আমরা লিখব খ হতে পাই। আর এর মানটা কত পাইছিলাম, r = 1/25। এই হারে আমরা কি পাইছি, মুনাফার হারটা ছিল এই হারে বের করছিলাম, হারটা বের করছিলাম, আর এর মানটা বের করছিলাম। আপনারা যদি ভুলে যান তাহলে আবার একটু পিছনের দিকে গিয়ে দেখেন আর এর মানটা কত দিছিলাম, আর দিছিলাম 1/25। এই হারটা ছিল আমাদের মূলধন নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে এই হারেই আমরা ব্যবহার করতে হবে গ নাম্বার প্রশ্নে। আবার কি বলা হচ্ছে উক্ত মূলধন। তাহলে আমরা মূলধন কোনটা বের করেছিলাম, আগে যে মূলধনটা বের করেছিলাম p, এই pটা হচ্ছে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে মূলধন হিসেবে কাজ করবে। তো উক্ত মূলধন যেহেতু বলা হচ্ছে তাই আমরা আগের pটা যেটা आंसर বের করেছিলাম 18750 টাকা, সেটাই হবে আমাদের p। তাহলে আমরা p = কত, 18750 টাকা। দেখেন আমরা p পেয়ে গেছি, r পেয়ে গেছি। তারপরে কি বলা হচ্ছে যে 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে হবে। তাহলে দেখেন আমাদের সময়ও কিন্তু বলে দেওয়া হচ্ছে, সময় হচ্ছে কত, 3 বছর। তাহলে আমরা লিখতে পারি n = 3 বছর। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে সরল মুনাফা বের করতে হবে। তাহলে আমরা সরল মুনাফা = জানি কি, প্রথমে আমরা মুনাফা দুইটা বের করে দিই, সরল মুনাফা বের করে দিই, চক্রবৃদ্ধি মুনাফাটা বের করে দিই। তাহলে সরল মুনাফা I = কি জানি, PNR। তাহলে p এর মান কত, 18750। তারপরে n হচ্ছে কত, 3 বছর। তারপর হচ্ছে r হচ্ছে 1/25, আমরা 1/25। তারপর হচ্ছে যেটা হচ্ছে আমরা গুণ করলে যে মানটা আসবে এটা হচ্ছে আমাদের সরল মুনাফা i এর মান। তাহলে আমরা সরল মুনাফাটা মান পেয়ে গেলাম 2250 টাকা। তো সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য যেহেতু বলা হচ্ছে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা কি, c - p, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল মাইনাস হচ্ছে মূলধন, এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা কিন্তু c এর মানটা আমরা জানি না, c এর মানটা কি, p * 1 + r টু দি পাওয়ার n। এখন n এর মানটা কত, আচ্ছা n টা আগে লিখে নেই, মাইনাস হচ্ছে p। এখন সবগুলোর মান বসাই দিব। দেখেন আমরা সবকিছুই জানি, n 3 বছর, p এর মান জানি,
এটা হচ্ছে সি এর সূত্র। আপনারা আবারও বলে দিচ্ছি, সবৃদ্ধি মূল্যের সূত্রটা হচ্ছে এটা, সি এর মানটা এটা পি ইন্টু 1 + r⁴n, পি হচ্ছে আমার মূলধন। তো দেখেন এখানে সব কিছুই আমরা জানি, এটা আমরা যদি গুণ করি বা করি যাই করি না কেন আমাদের আনসারটি চলে আসবে। পি এর মান 18,750 ইন্টু এটা কত 1 প্লাস আর এর মানটা কত 1/25, 1/25, এন এর মান হচ্ছে 3 বছর মাইনাস হচ্ছে 18,750। এখন দেখেন এই যে অংশটুকু আসছে, এটা যদি আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ করেন আপনাদের কিন্তু মানটি চলে আসতেছে। তাহলে আমি এই মানটা ক্যালকুলেটরে হিসাব করে আপনাদের দিতেছি। তাহলে দেখেন এটা যদি আমরা গুণ করি, তো গুণ করার পর মান আসতেছে 21,091.2 মাইনাস 18,750, 18,750 অর্থাৎ মূলধনটা বিয়োগ করলাম সবৃদ্ধি মূল থেকে। বিয়োগ করার পর আমার যেটা আসতেছে এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 2341.2 টাকা। তাহলে দেখেন চক্রবৃদ্ধি মুনাফার মানটা পাইছি, সরল মুনাফার মানটা পাইছি। এখন বলছে কি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে এই লাইনের পর হচ্ছে আপনারা উপরে চলে আসবেন। তো আমি আবারও তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে এই লাইনের পর উপরে চলে আসবেন। আমি উপরের লাইনগুলো হচ্ছে মুছে দিতেছি। তো শুধু একটি লাইনই বাকি আছে যে পার্থক্যটা বের করতে হবে। সুতরাং কি লিখবেন, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য, চক্রবৃদ্ধি যেটা বড় সেটা লিখতে হবে। দেখেন আমার চক্রবৃদ্ধি মুনাফার মানটা বড় আসতেছে সরল মুনাফা থেকে, তাহলে আমরা যে অংশটুকু বড় সেটা আমরা আগে লিখবো। চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য, এবং সরল মুনাফার পার্থক্য। পার্থক্য বড় কোনটা 2341, তাহলে 2341.2 মাইনাস হচ্ছে 2250 অর্থাৎ 2250 টাকা। তো এই যে বিয়োগ করব এই বিয়োগটাই হচ্ছে আমাদের পার্থক্য। যেহেতু আমাদের পার্থক্য বের করতে হচ্ছে তাহলে আমরা এই বিয়োগ করার পরেই হচ্ছে আমাদের আনসারটি পেয়ে যাব। তাহলে 2341.2 থেকে 2250 টাকা বিয়োগ করে দেখেন, আপনারা ক্যালকুলেটর করেন বা হাতে করেন, যেটা আসবে এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তাহলে বিয়োগ করলে আমাদের বিয়োগফলটি আসতেছে 91.2 টাকা। যেহেতু আমাদের শুধুমাত্র পার্থক্যই বের করতে বলা হচ্ছে, আমরা পার্থক্য বের করে নিচ্ছি, এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তাহলে আপনারা এরপরে আনসারটি লিখে দিবেন। তো আশা করি আপনারা এই ম্যাথের প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন 13, এই এখন শেষ। আমরা এখন 14 নম্বর প্রশ্নটি দেখে নিব। তো যদি আপনাদের 13 নম্বর প্রশ্ন পর্যন্ত কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে প্রশ্ন 14 নম্বরটি দেখে নিব। হচ্ছে আমরা 14 নম্বর প্রশ্নটি দেখব। বলা হচ্ছে শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3700 টাকা পেয়েছেন। তো এই যে প্রশ্নটা কোনো চক্রবৃদ্ধি কোনো উল্লেখ নাই, সেজন্য আমরা যে প্রশ্নটা দেখছি সেটা হচ্ছে সরল মুনাফায় কিন্তু বলা হচ্ছে। যদি আপনাদের চক্রবৃদ্ধি মুনাফা হতো তাহলে কিন্তু কোনো না কোনো জায়গায় আপনার চক্রবৃদ্ধিটা উল্লেখ থাকতো। তো এটা আমাদের সরল মুনাফায় কিন্তু উদ্দীপকটা দেওয়া আছে। আমরা এই প্রশ্নগুলো কিন্তু এরকমই পাবো হয়তো, কিংবা লাস্টে কোনো প্রশ্ন বা কোনো প্রশ্নের চক্রবৃদ্ধি উল্লেখ করে দিলে সেটা চক্রবৃদ্ধি হারে করতে হবে। কিন্তু উদ্দীপকে কিন্তু কোনো চক্রবৃদ্ধির কোনো উল্লেখ নেই, সেজন্য আমরা যে কোনো প্রশ্নই হোক চক্রবৃদ্ধি উল্লেখ না থাকলে আমরা সরল মুনাফা দিয়ে অঙ্কটা সমাধান করব। তো প্রথমে কোন নাম্বার প্রশ্নটি দেখে নিব, যে বলা হচ্ছে সরল মুনাফার হার নির্ণয় করো। তাহলে সরল মুনাফার হার নির্ণয় করতে হবে, বলা হচ্ছে আর এর মানটা নির্ণয় করতে হবে। সেটা কি সরল মুনাফার ক্ষেত্রে বলা হচ্ছে, সেজন্য আমরা সরল মুনাফায় আর বের করব। তারপরে হচ্ছে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে সেটাও আমরা সরল মুনাফায় বের করতে হবে। তারপরে বলা হচ্ছে কি 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি, দেখেন চক্রবৃদ্ধি কিন্তু উল্লেখ করে দিচ্ছে, তার মানে চক্রবৃদ্ধি মুনাফায় সূত্রটি প্রযোজ্য হবে। চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ সি এর মানটা বের করতে হবে। তো আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নটি দেখে নিব, তারপর হচ্ছে বাকিগুলো সিরিয়াল মেনটেন করে সমাধান করব। তো ক নাম্বার প্রশ্নটি, বাকি প্রশ্নগুলো মুছে দিতেছি, আপনারা হচ্ছে যদি প্রশ্ন না থাকে তাহলে খাতায় নোট করে নেন ক নাম্বার প্রশ্নটি। তো এই প্রশ্নের ক্ষেত্রে সরল মুনাফার হার নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা জানি কি, আমরা জানি আই ইকুয়ালস টু সরল মুনাফা, আই ইকুয়ালস টু এটা সূত্র থেকে আমরা বের করে নেব। আমরা জানি সরল মুনাফা আই ইকুয়ালস টু পি এন আর। তো এই জায়গায় ক্ষেত্রে কিন্তু আমার সবকিছুই আমরা জানি, এই জায়গায় সাইড নোটে দেয়া আছে, লিখে দিবেন, দেওয়া আছে কি পি দেওয়া আছে। পি হচ্ছে কত বছর 3000 টাকা, সরি মূলধন যেহেতু বলা হচ্ছে, পি হচ্ছে 3000 টাকা মূলধন দেওয়া আছে। এরপর হচ্ছে এন দেওয়া আছে, এন কত আছে, এন হচ্ছে 2 বছর দেওয়া আছে, এন 2 বছর। এখন হচ্ছে আমাদের কি বের করতে হবে, মুনাফা বের করতে হবে। তাহলে মুনাফা সহ অর্থাৎ মুনাফা আসল মাইনাস আসল যদি দেই তাহলে কিন্তু মুনাফাটা পেয়ে যাব। তাহলে আমরা মুনাফাও জানি, মুনাফা আই ইকুয়ালস টু মুনাফা আসল মাইনাস আসল, মুনাফা আসল মাইনাস হচ্ছে আসল।
কারণ কি মুনাফা সহ আসল, অর্থাৎ আসলের সাথে যে মুনাফাটা হয়েছে সেটা হচ্ছে মুনাফা সহ, যেটা বলা হচ্ছে 3600 টাকা। আর মূলত হচ্ছে, আচ্ছা মুনাফা সহ হচ্ছে, মুনাফা আসল বলা হচ্ছে 3600 টাকা। আর মেইন হচ্ছে মূলধন আমার 3000 টাকা। তাহলে দেখেন মুনাফা সহ যেটা থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমার কিন্তু মুনাফা থেকে যায়, সেটাই আমরা এখানে লিখছি। তো মুনাফা আই ইকুয়ালস টু মুনাফা আসল মাইনাস হতো, তাহলে 3600 মাইনাস হচ্ছে আসল হচ্ছে 3000, সেটা হচ্ছে আমার 600 টাকা। তাহলে দেখেন আই এর মানটা আমরা পেয়ে গেছি কত টাকা, 600 টাকা। তাহলে আমরা এই জায়গা থেকে আমার মুনাফার হার নির্ণয় করতে হবে, তাহলে আর বের করতে হবে। বা আর ইকুয়ালস আমরা লিখতে পারি, আর ইকুয়ালস টু কি, এইদিকে পি আর এন গুণ আছে, এইদিকে আসলে ভাগ হবে, তাহলে আই এর সাথে ভাগ হবে পি বাই এন। আচ্ছা এখন দেখেন আমরা সব কিছু মান জানি, আমরা সরাসরি মান বের করে দিব। এটা হচ্ছে আই এর মানটা, মুনাফা কত 600 টাকা, তাহলে আই মুনাফা এখানে আই লিখে দিবেন, আই ইকুয়ালস টু, তো আই এর মান হচ্ছে 600, পি এর মান হচ্ছে 3000, আর এন এর মান কত দেওয়া আছে, এন হচ্ছে 2 বছর, তাহলে আমরা 2 বছর। এখন এন ভাগ করতে পারবেন আপনারা, এটা যদি 100 দ্বারা ভাগ করেন তাহলে 6, আর এটা যদি 100 দ্বারা ভাগ করেন তাহলে হচ্ছে 30, তারপর এটা হচ্ছে যদি 2 দ্বারা ভাগ করেন তাহলে হচ্ছে 3, আর এটা হচ্ছে ভাগ করলে 10। তাহলে এই যে আরটা পাইছে, আর হচ্ছে কত 1/10, তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম 1/10। তো আমরা মুনাফার হার নির্ণয় করি কি পার্সেন্ট আকারে, তো পার্সেন্ট আকারে নিয়ে আসতে হলে কি 1/10 ইন্টু 100% দিবেন, কারণ 100% বলতে বোঝায় 100, আর পার্সেন্টের বদলে এই যে পার্সেন্ট ছিল এই পার্সেন্টের বদলে লেখা যায় কি 100। তাহলে দেখেন আমি গুণ করলে কিন্তু 1 গুণ করতেছি, 1 গুণ করা যে কথা না করাও সেম কথা, কিন্তু আমরা যেহেতু পার্সেন্ট আনতে হবে সেজন্য আমরা 100% আকারে নিয়ে আসলাম। এখন 10 দিয়ে যদি আমরা 100 কে ভাগ করি তাহলে 10, তাহলে আমরা পেয়ে গেলাম কত 10%। তো মুনাফার হার কত বের করতে হবে, যেহেতু বলা হচ্ছে মুনাফার হার বের করতে হবে, তাহলে মুনাফার হার কত 10%, এটা হবে আমাদের নির্ণয় আনসার। আপনারা এখানে লিখে দিবেন, সুতরাং মুনাফার হার 10%, এটাই হবে আমাদের নির্ণয় আনসার। আশা করি আপনারা কোন নাম্বার প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা এরপরের প্রশ্নটি দেখে নিব। তো এই প্রশ্নে বলা হচ্ছে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে। তো মুনাফা আসল বের করার জন্য আমরা কি মুনাফা আসল 3 বছর পর, আরো 3 বছর পর টোটাল মুনাফা আসল যেটা বলা হচ্ছে, অর্থাৎ 3600 এর সাথে আমার মুনাফা কত আরো যোগ হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখন দেখেন এই ক্ষেত্রে আমরা কি কি জানি, আর এর মানটা জানি, সেজন্য আমরা লিখব কি আর ইকুয়ালস টু, আর আমরা কোন নাম্বার প্রশ্ন বের করছি। আচ্ছা প্রথমে আমরা পি ইকুয়ালস টু কত দেওয়া আছে, পি ইকুয়ালস টু 3000 টাকা, এটা হচ্ছে আমাদের মূলধন। সময় আমার কত বলছে 3 বছর পর আরো বলছে, তাহলে 3 বছর পর আমার মুনাফা কত হবে সেটা আমরা প্রথমে বের করব। তো আমরা সময় n ইকুয়ালস টু 3 বছর, এরপরে আর আমরা জানি আর ইকুয়ালস টু কত 10%। তো 10% কে আমরা যদি ভেঙে লিখি তাহলে 10/100 ইকুয়ালস টু 1/10, এটা লিখতে পারি। তো দেখেন আমরা পি এন আর জানি, তা আই এটা বের করতে পারবো, 3 বছর পর আমি কত মুনাফা পাই সেটা আমরা প্রথমে বের করবো। যেহেতু আমার চক্রবৃদ্ধি মুনাফা না, সেজন্য আমার মূলধন 3000 হিসেবে আমার কিন্তু থাকবে। তো আই ইকুয়ালস আমরা জানি কি পি এন আর, এখন শুধু মান বসাবো 3000 ইন্টু এন এর মান 3, আর এর মান হচ্ছে 1/10, এটা 1/10। তো এখন যদি আমরা ভাগ করি 10 দ্বারা যদি ভাগ করি তাহলে 300, আর 3 ইন্টু 3 হচ্ছে 3×3=9, অর্থাৎ 900 টাকা। দেখেন আমি আই এর মানটা পেয়ে গেছি কত, আই এর মানটা হচ্ছে 900 টাকা। তো দেখেন আরো 3 বছর পর আমি মুনাফাটা কত হয় 300 টাকা বৃদ্ধি পায়, তাহলে আমরা লিখবো কি আরো 3 বছর পর মুনাফা বাড়ে হচ্ছে 900 টাকা। আর যেহেতু বলা হচ্ছে 3 বছর পর মুনাফা আসল কত হবে, তাহলে মুনাফা আসল কত ছিল, আগে ছিল 3600, এর সাথে আরো 900 টাকা যোগ হবে, তখনই হবে মুনাফা আসল। তাহলে আমরা লিখবো কি, সুতরাং আরো 3 বছর পর মুনাফা আসল হবে, আগের 2 বছরের মুনাফা আসল কত 3600, এই আগের 2 বছরের মুনাফা আসলের সাথে নতুন মুনাফা যোগ করে দিব 900 টাকা। এটা কিসের জন্য বলা হচ্ছে, কারণ হচ্ছে আমার 3000 কিন্তু সবসময় সেম থাকবে, 3000 হচ্ছে মুনাফা, এটা মূলধন। তো এই মূলধন কিন্তু আমার 3000 টাকা, আগের 3000 টাকা। তো 2 বছর পর মুনাফা যোগ হয়েছিল 600 টাকা, আরো 3 বছর পর মুনাফা যোগ হয়েছিল কত 900 টাকা। তো এই তিনটা যোগ করে এটা হচ্ছে আমার মূলধন প্লাস হচ্ছে মুনাফা, অর্থাৎ এটা মূলধন বা আসল প্লাস হচ্ছে মুনাফা, সেটা হচ্ছে মুনাফা আসল। তাহলে আরো 3 বছর পরে হোক বা আরো 10 বছর পরে হোক, যে মুনাফা থাকবে সেই মুনাফা হচ্ছে আগের মুনাফা আসলের সাথে যদি যোগ করে দেই তাহলে আমরা মুনাফা আসলটা পেয়ে যাব। তাহলে আগের মুনাফা আসল ছিল 3600 টাকা, আমরা আগের মুনাফা আসলের সাথে নতুন যে মুনাফাটা আসবে সেটা কিন্তু আমরা এটার সাথে যোগ করে দিছি। তাহলে এই যে মানটা আসবে বা যোগফলটা আসবে, এই যোগফলটা হবে টোটাল মুনাফা আসল বা আরো 3 বছর পর যে মুনাফা আসল আসার কথা, সেটাই হবে আমাদের নির্ণয় আনসার, এইটার যোগফলই হবে।
তো এটা যদি আমরা যোগ করি তাহলে দেখেন কত আসতেছে, 915 4,500 টাকা। তাহলে দেখেন আরো 3 বছর পর যে মুনাফা আসল হবে, যে আগের 2 বছরের মুনাফা আসলের সাথে নতুন মুনাফাটা যোগ করে দিব, এটাই হচ্ছে আমাদের নির্ণয় মুনাফা আসল, এটাই হবে আমাদের নির্ণয় আনসার। যেহেতু প্রশ্ন মুনাফা আসল বের করতে বলা হচ্ছে, আমরা মুনাফা আসলটা বের করে নিয়েছি। তো আশা করি আপনারা ক নাম্বার প্রশ্নটি বুঝতে পারছেন। তাহলে আমরা হচ্ছে গ নাম্বার প্রশ্নটি দেখে নিব। তো এই প্রশ্নে বলা হচ্ছে যে 3,000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো। তো এই ক্ষেত্রে হচ্ছে দেখেন আমরা অনেক কিছুই জানি আগের প্রশ্ন থেকে, যে প্রথমে আমরা কি নিব, যা যা জানি সেটা আমরা লিখে নিব। তো সমাধানে আমরা লিখে নিব, এখানে কত 3,000 টাকা একই হার বলা হচ্ছে, তাহলে মূলধন বলে দেওয়া হচ্ছে P = 3,000 টাকা। আমরা 3,000 টাকা লিখে নিলাম P। তারপর হচ্ছে একই হার, তো আমরা ক হতে কি পাইছিলাম, হার কত 10%, তাহলে R = 10% বা হচ্ছে 10/100 = 1/10। এটা কোন জায়গায় পাইছি, আমরা ক নাম্বার প্রশ্ন পাইছি ক হতে, তাহলে ক হতে লিখে দিবেন এটা। তারপরে কি বলা হচ্ছে, জমা রাখলে 2 বছর পর, তাহলে সময় n = 2 বছর পেয়ে গেছি, 2 বছর। তারপরে কি বলা হচ্ছে, চক্রবৃদ্ধি মূলধন কত হতো, তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন কি দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা। চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়ালস টু হোয়াট, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনটা আমাদের বের করতে হবে। তো এই প্রশ্ন একদম সহজ, শুধু সি এর মানটা বসাই দিব এবং সূত্র একটা লিখে দিব, আনসারটি চলে আসবে। তাহলে আমরা জানি সি ইকুয়ালস টু কি, আমরা জানি c equals to p into x plus r to the power n, এটা হচ্ছে c এর সূত্র, তো অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনের সূত্র বা সবৃদ্ধি মূলের সূত্র। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সবকিছু কিন্তু জানি। p এর মানটা কত 3,000, শুধু মান বসাবো 3,000 ইনটু x প্লাস r এর মান হচ্ছে 1/10, 1/10, n এর মান হচ্ছে 2 বছর, আমরা লিখে নিলাম। এখন হচ্ছে লসাগু করব, লসাগু করে আমাদের আনসারটি চলে আসবে 3,000 ইনটু, এটা হচ্ছে যদি আমরা লসাগু করি 10 প্লাস 1, তারপর হচ্ছে হোল স্কয়ার, তারপর হচ্ছে 3,000 ইনটু 11/10। এখন দেখেন এটা স্কয়ার আছে, স্কয়ারেই থাকবে, বা আপনারা চাইলে ভেঙে ভেঙে লিখতে পারেন। তারপর হচ্ছে আমরা আবার কি করব, 3,000 এক লাইন স্কিপ করতে পারেন, যেমন এই লাইনের পর হচ্ছে স্কয়ার না দিয়ে আপনারা সরাসরি কিন্তু এই স্কয়ারটা ভেঙে লিখবেন, 11/10 ইনটু 11/10। এটা হচ্ছে আমরা স্কয়ারের সূত্র জানি, যেমন a স্কয়ার ইকুয়ালস আমরা জানি কি a ইনটু a, এটা হচ্ছে a স্কয়ার, ঠিক সেম হচ্ছে 11/10 স্কয়ার আছে, তাহলে 11/10 দুইবার গুণ আসবে। তো এটা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 300, তারপর এটা দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে, আচ্ছা এটা 300 ছিল, এটা 300, তারপর এটাকে ভাগ করলে হচ্ছে আসে 30। তাহলে আমাদের গুণ করতে হবে কি 30 ইনটু 11 ইনটু 11। তো 30 ইনটু 11 ইনটু 11 আপনারা এই সেটে, এরপরে এই লাইনে চলে আসবেন। তো 30 ইনটু 11 ইনটু 11, এটা হচ্ছে ক্যালকুলেটরে গুণ করলে মান কত আসে সেটা আমি দেখে নিই। তো এখানে গুণ করলে আসছে 3,630 টাকা। তাহলে আমরা এই যে গুণটা পাইছি সেটা হচ্ছে 3,630 টাকা। দেখেন আমরা সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন যেটা বের করার কথা বলা হচ্ছে, তো সেটা আমরা বের করে নিছি 3,630 টাকা, অর্থাৎ সি এর মানটা বের করে নিছি। এখন শুধু আপনারা লিখবেন কি 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন হতো 3,630 টাকা, এই লাইনটা আপনারা লিখে দিবেন, আপনাদের আনসারটি শেষ। তাহলে দেখেন এই লাইনটা শুধু আপনারা এই সমান বা আনসার আসার পর এই লাইনটা লিখতে হবে, 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন, এই প্রশ্ন থেকেই কিন্তু 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন হতো 3,630 টাকা। তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, তো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আপনাদের ফেসবুক লাইভ হোক কিংবা ইউটিউব লাইভের মাধ্যমে হোক, আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে হচ্ছে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।